আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই, আমাকে ছাড় দেওয়া হোক। এদিকে হঠাৎ ডক্টর ইউনূস ভারতের কাছে আত্মসমর্পণ করেন। দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খাওয়ায় এই কাজ করেন। ভারত ও বাংলাদেশকে নিয়ে কঠিন পদক্ষেপ নিয়েছিল, সেই জন্যই দেশের রাজনৈতিক অবস্থা হঠাৎ এইভাবে ঘুরে গেল। কি হবে এবার দেশের ক্ষমতার চেয়ারটি আবারও কে দখল করবে? বাংলাদেশের ব্যাপারে, সেনা সংক্রান্ত ব্যাপারে ভারত তার অবস্থান একেবারে ক্লিয়ার করে রেখে দিয়েছে এবং সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভারত একদম গোছানো হয়ে গেছে। আজকে যদি এই সার্জিস আলম শেখ মুজিবের ট্যাগ লাগিয়ে বহুত কিছু করেছেন, এখন আপনাদের শরীর থেকে ওই আওয়ামী লীগের গন্ধ আসে। দেখুন সার্জিস আলম যেটা বলছে যে এখন আইসা আপনার এই অন্তর্বর্তীকালের সরকার প্রধান ডক্টর ইউনূসের টনক কি নড়ে গেছে। আর অন্যদিকে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আপনার প্রতিনিয়ত বলতেছে যে আমি শীঘ্রই দেশে আসবো, কিংবা এমনটাও শোনা যাচ্ছে যে আপনার 26শে মার্চের ভিতরে সাবেক নয় প্রধানমন্ত্রী হই ওই যে নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিছে। আর নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশের সেনা প্রধানকেও কিন্তু বা আপনার একটা হুঁশিয়ারি বার্তা কিন্তু দেন। হাসিনা পরবর্তীকালে বারবার অন্ত বেড়েছে মৌলবাদী সংগঠনের এবং সেখানে প্রতি মুহূর্তে সতর্কবার্তাও দিতে দেখা যাচ্ছে সেনা প্রধানকে, যার জেরে বিরোধীদের রোষানলে পড়তে হচ্ছে সেনা প্রধানকে। প্রত্যেকে বাংলাদেশের সেনা প্রধানের জন্য ভয়ঙ্কর হতে চলেছে বাংলাদেশের 7ই মার্চের রাত। এবং প্রশ্ন উঠছে, এখন তো সেনা প্রধান দেশের বাইরে রয়েছেন। এখন রাজনীতির মাঠেও এরকম যে অনেক সময় বড় দলও হেরে যায়, ছোট দলও জিতে যায়। এখন আওয়ামী লীগ বড় দল, কিন্তু তাকে বিভিন্ন ভাবে কাবু করে ফেলছে অন্যান্য দলগুলো, সরকার। অর্থাৎ এখন তারা কোনটা এত ছোট দলে পরিণত হয়েছে, মানে অনেক শক্তি থাকা সত্ত্বেও তারা শক্তিহীন। এখন আওয়ামী লীগ এই বেকায়দা অবস্থায় থেকেও কিন্তু সে চাইলে উঠে দাঁড়াতে পারে, তার সেই শক্তি আছে। ভারতের ফাঁদে পড়ে গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস সরকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে। এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, তাহলে কি সত্যি সত্যি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস সরকার? এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই। আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনূস, শেখ হাসিনা এবং ভারতের মোদীকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি ডক্টর ইউনূস সরকার ভারতের ফাঁদে পা দিয়ে গ্রেপ্তার হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে, নাকি এটা গুজব ছিল। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি ভারতের কাছে নতি স্বীকার করলেন? এরকম একটা প্রশ্ন কারো কারো মাথায় এসছে বিবিসি বাংলার সাথে তার সাক্ষাৎকারটা দেখার পর। সেখানে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন এসেছিল এবং তার জবাবে তিনি যা বলেছেন তাতে কেউ এটার একটা ইন্টারপ্রিটেশন সামনে আনার চেষ্টা করছেন। অন্তত কারো কারো মনে, বা আমাকে যারা নিয়মিত শোনেন তাদের কারো কারো মনে এই ধরনের প্রশ্ন সম্ভবত এসেছে। কারণ আমি দেখেছি আমার ওই তার ইন্টারভিউকে ভিত্তি করে যে ভিডিও করেছিলাম তার নিচে কেউ এই ধরনের মন্তব্য করেছেন যে তিনি ভারতের ব্যাপারে এত নমনীয় কেন, তিনি কি ভারতের কাছে নতি স্বীকার করছেন। আমরা একটা জিনিস, আমরা আসবো উনি আসলে কি বলেছেন এবং আদতে আমি তা মনে করি কিনা সে ব্যাপারে কথা বলবো। কিন্তু একটা জিনিস আমার মনে হয়, এই সরকারের একটা জিনিসকে যদি কেউ পিক করতে বলেন যে সরকারের প্রধান সফলতা কি, সরকারের অনেক ব্যর্থতা আছে। মানে এই সরকার আহত মানুষদেরও ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি, এই গণ অভ্যুত্থানে আহত মানুষের। মানে এই একটা ব্যর্থতা যথেষ্টের বেশি টু প্রুভ যে এই সরকারটা কতটা ব্যর্থ। কিন্তু সাফল্যের কথা, অনেক ক্ষেত্রেই সাফল্য আছে কম বেশি, এবং এই ভেঙে পড়া সিস্টেমের মধ্যে তারা যতটুকু করেছেন দেশটা একেবারে উচ্ছন্নে যায়নি, এটাও বড় সাফল্য। কিন্তু একটা জায়গায় যদি সাফল্যের কথা বলা হয় এটা অবিশ্বাস্য, সেটা হচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সার্বভৌম দেশ হিসেবে তার অস্তিত্ব জানান দিয়েছে। এবং সেই রাষ্ট্রটার সামনে, যে রাষ্ট্রটা আদতে আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করেছিল এবং আমাদের সার্বভৌমত্ব আর আছে বলে মনে হয়নি যে দেশটার কারণে, সেটা ভারত। সো ভারতের সামনে মাথা উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনূস, এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের অস্তিত্ব ভারতকে জানান দিয়েছি। যে দেশটা আমাদেরকে সার্বভৌম দেশ হিসেবে দেখতে
বহুদিন চায়নি, অন্তত শেখ হাসিনার পুরো আমলে একটা কলোনি বা একটা করদ রাজ্য হিসাবে দেখতে চেয়েছে। সো এটি একটা বিরাট সাফল্যের জায়গা এবং মানুষ এই জিনিসটাকে প্রাণ ভরে মন ভরে উপভোগ করেছে এবং ডক্টর ইউনূসের এই সাফল্যকে এবং এই যে বেঞ্চমার্ক, আমি প্রায় বলি যে ডক্টর ইউনূসের উচিত ছিল অনেক জায়গায় অনেকগুলো বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যাওয়া, সুশাসন, দুর্নীতি দূর করা, আইনশৃঙ্খলার পরিস্থিতি, দ্রব্যমূল্য, চাঁদাবাজি রোধ করা, ঘুষ দুর্নীতি রোধ করা। আমি দুঃখিত, 7 মাস চলে গেল, আমি আসলে দেখিনি কোথাও তারা তেমন কোনো বেঞ্চমার্ক তৈরি করতে পারছে যেটা পরবর্তী সরকারকে আমরা দেখিয়ে বলতে পারবো, দেখো ডক্টর ইউনূসের সরকার এটা করেছিল। কিন্তু এই একটা জায়গায় একটা দুর্দান্ত বেঞ্চমার্ক তিনি তৈরি করেছেন যে ভারতের সাথে সম্পর্ক, ভবিষ্যতে এই বেঞ্চমার্কটা কাজে লাগবে এবং এটা আমাদের ভবিষ্যতের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি। তো এখন তিনি যা বলেছেন সেই বক্তব্যটা একটু পড়ি, তারপর বিদ্যমান প্রেক্ষাপটে এটাকে আমরা নতজানু হয়ে যাওয়া হিসাবে দেখব কিনা সেই আলোচনা করতে চাই। সম্পর্কের ব্যাপারে ডক্টর ইউনূস বলেন, খুবই ভালো সম্পর্ক, আমাদের সম্পর্কে কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলেছি মেঘ দেখা দিয়েছে, মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। বেশ কিছু বাক্য দিয়ে তিনি আসলে অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করছেন এবং যে কারণে অনেকের কনফিউশন হয়েছে, তিনি মানে খুবই ভালো সম্পর্ক, কোনো অবনতি হয় নাই, সব সময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে, এক ধরনের মনে হয় যে এনফোর্সড অপটিমিজম, খুব জোর করে গায়ের জোরে আশাবাদী হওয়া বা বাস্তবতাকে অস্বীকার করা। ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো না এবং ভালো না থাকার জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, এই সরকারের দায় নেই, আমাদের জনগণের কোনো দায় নেই, এককভাবে এই দায় ভারত সরকারের। এবং কিছু কিছু ডিসইনফরমেশন, মিসইনফরমেশন হলে একটা কথা ছিল, মানে এখানে তার বক্তব্যে যে জায়গাগুলো ধরা যায়, যেমন কেউ কেউ বলছেন সেটা এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। মানে অপপ্রচারের ক্ষেত্রে তো ইংরেজিতে আমরা রাদার যদি বলি, দুটো শব্দ আমরা ব্যবহার করি, একটা হচ্ছে মিসইনফরমেশন, কখনো কখনো কোনো ভুল তথ্য হয়ে যায় অসতর্কতায় বা অনিচ্ছাকৃতভাবে, আর কিছু কিছু মিথ্যা কথা কেউ কেউ প্রচার করেন, যেগুলোকে ইংরেজিতে আমরা ডিসইনফরমেশন বলি। বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় মিডিয়ার যেসবের বিষয়ের উপরে ভারতের অফিসিয়াল স্টেটমেন্টস আছে, সেগুলো সবগুলো জনাব মোদি আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলা থেকে শুরু করে তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দিক থেকে যতগুলো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, অত্যন্ত মিথ্যা, ভ্রান্ত, ডিসইনফরমেশনের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। সুতরাং ডিসইনফরমেশন দিকেও যখন কারোর সাথে সম্পর্ককে সমস্যা তৈরি করে, তখন বুঝতে হবে এটা একেবারে পরিকল্পিত। সুতরাং ভারত আমাদের সাথে সম্পর্ক পরিকল্পিতভাবেই, কূটনীতির ভাষা আমরা যেটাকে বলে ডাউনগ্রেড করেছেন, কোনো সন্দেহ নাই এতে। ফলে আমরা ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে, এই কথাগুলো আসলে মানে মনে হয় যে খুবই এনফোর্স করা হচ্ছে। তবে তিনি এই যে কথাটা বলেছেন, এটা আমি একেবারেই একমত। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। ক্লোজ সম্পর্ক নাই, কিন্তু আমাদের এত বেশি এনগেজমেন্ট আছে বিভিন্ন জায়গায়, আমাদের আসলে দুটো দেশ আমরা অ্যাফোর্ড করতে পারি না, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মনে করি। এটাতেই আসলে আমরা জবাব পাবো তিনি আদতে আসলে কি করতে চেয়েছেন। এখন এই আলাপটা আমরা করব যে কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন। তিনি যখন এই মন্তব্য করছেন, তখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে আছে? উত্তর হচ্ছে, সম্পর্কটা মাঝখানে শুরুর দিক থেকে তীব্র একটা খারাপ পরিস্থিতি ছিল, খারাপ পরিস্থিতির পর কিছুটা সফটওয়্যার হয়ে এসেছিল,
এবং বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছিল। মনে হচ্ছিল যে আস্তে আস্তে আমাদের এনগেজমেন্ট বাড়ছে এবং ভারতের দিক থেকে কিছু পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছিল, যে তারা বাংলাদেশের অনেক কিছুকে অভ্যন্তরীণ বিষয় বলছেন তাদের ব্রিফিংয়ে। আমরা মনে করতে পারি তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, যেটাকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বলি, সেটার মুখপাত্র জয়সওয়াল অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে তাদের সেই স্ট্রং রেটরিক বাংলাদেশের বিরুদ্ধে তো আছে, তার সাথে কিছু সফটার কথাও তারা বলছিলেন। কিন্তু সর্বশেষ জনাব জয়শঙ্কর আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর একটা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতায় অত্যন্ত আবার নেগেটিভ মন্তব্য করছিলেন। মানে ব্যাপারটা এরকম, কিছুটা ভালোর দিকে তারা গেল, তাতে হঠাৎ করে তাদের মনে হলো যে বাংলাদেশের প্রতি কি আমরা সফট হয়ে গেলাম, বাংলাদেশকে এবার আবার একটা কঠোর অবস্থান দেখাতে হবে। যেন জয়শঙ্কর সম্পূর্ণভাবে বাংলাদেশকে এবং সরকারকেই ব্লেম করেছেন যে সম্পর্কটা কোথায় যাবে না যাবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনাদের মনে থাকার কথা, যে সম্পর্ক কোথায় যাবে না যাবে সেটা বাংলাদেশকেই ঠিক করতে হবে। বাংলাদেশের সরকারের উপদেষ্টারা কখনো কখনো ভারতের বিরুদ্ধে মন্তব্য করে সম্পর্ককে ধ্বংস করছে, ক্ষতিগ্রস্ত করছে, সম্পর্কের উত্তরণ যে প্রিভিয়াস ক্রাইসিস ছিল সেটা হ্যাম্পার করছে, এই ধরনের মন্তব্য করছে। এবং রাইটলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সেটাকেও পাল্টা জবাব দিয়েছেন এবং খুবই চমৎকারভাবে তিনি বলেছেন যে আমাদের সম্পর্কটা কীরকম হবে সেটা যেন আমাদের দায় আছে, দায়িত্ব আছে, ঠিক একইভাবে ভারতেরও দায়িত্ব আছে। ভারত এটাকে কীভাবে দেখতে চায় সেটাও খুবই জরুরি এবং আমি মনে করি এটা মূলত ভারতের ব্যাপার, কারণ এই সম্পর্কটা এই জায়গায় গেছে ভারতের, কেউ বলতে পারেন ভুল, আমি বলবো অপরাধ। ভারত কতগুলো ডিপ্লোম্যাটিক অপরাধ করেছে বাংলাদেশের জনগণের সাথে, এই রাষ্ট্রের সাথে, সুতরাং সম্পর্ক তলানিতে গেছে এবং এই দায় ভারতকে স্বীকার করে ভারতকেই আসলে কাটিয়ে ওঠার জন্য প্রধান পদক্ষেপ নিতে হবে এবং ভারতকে চাইতে হবে ভারত কেমন পদক্ষেপ বাংলাদেশের সাথে চায়। আমরা অবাক হয়ে দেখলাম জয়শঙ্কর তার সেই বক্তৃতায় তখনও সেই ডিসইনফরমেশন, তাদের যে অভিযোগ আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে কমিউনাল আক্রমণ হচ্ছে, এই ধরনের কথাবার্তা আবার তুলছে, মানে এগুলো নিয়ে তারা করবেই বলবেই, কিন্তু বাংলাদেশ তার রিয়াকশানে সমস্যা করছে। সো এই প্রেক্ষাপটে যখন আমাদের প্রধান উপদেষ্টা একটু সফটার, এই বক্তব্যগুলোর মধ্যে কিছু সফট টোন আছে, সেটাকে মনে হতে পারে যে তিনি আবার নতজানু হয়ে গেছেন কিনা। আমার বক্তব্য হচ্ছে কূটনীতি আসলে ক্রমাগত টাফ সব সিদ্ধান্ত, টাফ সব রেটারিক ক্রমাগত চলতে থাকবে, এটা ঠিক না। আমি রাইটলি মনে করি বাংলাদেশ এবং ভারতের ধাপে ধাপে ধীরে ধীরে টেকনিক্যালি খুবই কৌশলের সাথে এই দুই দেশের মধ্যকার উত্তেজনার কমে আসতে হবে। মানে কূটনীতির ভাষা আমরা এটাকে ডিএসকালেট করা বলি, উত্তেজনা ডিএসকালেট করতে হবে। এটা যতটা সম্ভব আর বাড়তে না দেওয়ার চেষ্টা করতে হবে, এটা আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। তো সেই পরিস্থিতি আসলে তৈরি হওয়া দরকার আমরা মনে করি, এবং আমাদের প্রধান উপদেষ্টা যেটা একটু সফটওয়্যার ভাষা ব্যবহার করেছে এবং কূটনীতিতে এটা হয়, যখন উত্তেজনা অনেক টাফ জায়গায় চলে যায় তখন কোনো একটা পক্ষ কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে একটা সফটওয়্যার স্ট্যান্স বা অ্যাটিটিউড নেয়। ভারতও নিয়েছে। ভারত অ্যাপারেন্টলি অনেক শক্তিশালী দেশ হওয়ার পরও ভারত কখনো কখনো বাংলাদেশের সাথে এই ঘটনার মধ্যেই সফটওয়্যার অ্যাটিটিউড নিয়েছে। সো সেই পয়েন্ট অফ ভিউতে আমাদের প্রধান উপদেষ্টার এই বক্তব্যগুলো আমি মোটেও মনে করি না নতজানু হওয়ার মতো ব্যাপার। এটা রাদার দেশের স্বার্থ নিশ্চিত করে কিছুটা সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে আমরা দেখতে চাই, কারণ উপদেষ্টা বা মন্ত্রীর বক্তব্যের চাইতে আমাদের একজন প্রধান উপদেষ্টা যখন এই ধরনের মন্তব্য করছেন সেটাকে নিশ্চয়ই ভারতের কাছে আমরা একটা পজিটিভ বার্তা হিসেবে দেখতে পারি। সুতরাং ভারতের এই সদিচ্ছাটাকে গুরুত্ব দেওয়া উচিত। ভারত দেবে কি না ইজ এ ডিফারেন্ট ডিবেট। ভারতের যে অ্যাটিটিউড, তাদের ফরেন পলিসির যে দৈন্য দশা, অ্যামেচারিশ অ্যাটিটিউড, মানে অ্যামেচার বললেও যথেষ্ট বলা হয় না, স্টুপিড অ্যাটিটিউড, আমরা এটা মন খুলে বলেই ফেলতে পারি, কারণ তাদের ব্যর্থতা এই সাউথ এশিয়াতে তাদের একটার পর একটা ব্যর্থতা দেখে বলাই যায়। কিন্তু এই জায়গাটা থেকে তিনি তার পজিটিভ জেস্চার দেখিয়েছেন, এতে সমস্যার কিছু নেই। অ্যাট দ্য সেম টাইম যেখানে যেখানে প্রয়োজন, উনি স্কাই নিউজের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের কথা এসছে অত্যন্ত কঠোর ভাষায়। শেখ হাসিনা অ্যান্ড
হার অ্যাসোসিয়েটস সবাই, তার পার্টির লোকজন, অলিগার্কস, সবার বিচারের ব্যাপারে উনি অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছেন। এবং ভারত বাংলাদেশের এই ভয়ঙ্কর অপরাধীকে ফেরত দিচ্ছে না, তার বক্তব্য এবং তার বক্তব্যের জেস্চার, তার বডি ল্যাঙ্গুয়েজে উনি আবার এটাও প্রকাশ করেছেন যে ভারত এই কাজটা করে অত্যন্ত খারাপ আচরণ করছে। সুতরাং যেখানে যেখানে প্রয়োজন সেখানে ভারতকে আবার পাল্টা কঠোর বার্তাও তিনি দিচ্ছেন। এবং আমি বিশ্বাস করি ভারতের যে কোনো সিচুয়েশন যদি তৈরি হয়, এই সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিতভাবেই ভারতকে কঠোর বলতে আমি এই বলছি না যে কোনো রকম কোনো যুদ্ধংদেহী অ্যাটিটিউড দেখানো। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আমাদের যতটুকু চাওয়া, যতটুকু পাওয়া, সেটা তিনি এবং তার সরকার দেবে। সুতরাং ডক্টর ইউনূস ভারতের প্রতি নতজানু হয়েছেন। আমি কোনোভাবেই মনে করি না ডিপ্লোম্যাসিকে এভাবে দেখতে হয়। আমাদের মনে আছে যখন বাংলাদেশ ইলিশ ভারতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, অনেকে বলছিলেন যে ডক্টর ইউনূসের সরকার ভারতের প্রতি নতজানু হয়ে গেছেন। আমি তখনও বলেছিলাম না, ডিপ্লোম্যাসি এভাবেই কাজ করে। এবং আমরা এরপরে দেখেছি যখনই প্রয়োজন হয়েছে সেই অ্যাটিটিউড নিয়েছেন। এটা নিতে হয়, কখনো প্রয়োজনে কিছুটা গুড অর পজিটিভ অর আবিট সফটার জেস্চার দেখাতে হয়। ডিপ্লোম্যাসি এভাবেই কাজ করে। আর আমি শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হলো ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে এই সরকার অন্তত এই একটা বেঞ্চমার্ক তৈরি করে গেছে। আমি আমাদের অনাগত সরকারগুলো, ভবিষ্যৎ সরকারগুলোকে বলবো ভারতের সাথে আমরা এনগেজ করব। আমাদের প্রচুর এনগেজমেন্ট আছে, ইকোনমিক এনগেজমেন্ট আছে, সিকিউরিটি এনগেজমেন্ট কোনো না কোনো ফর্মে হতে পারে, ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে নানান কিছু হতে পারে। কিন্তু প্রত্যেকটা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্বীকার করার মাধ্যমে হতে হবে। এই বেঞ্চমার্কটা যে তুলে দিয়ে গেছেন, আমি আশা করি, আমি বিশ্বাস করি এবং আমাদের জনগণও যে পরিমাণ ভিজিল্যান্ট হয়ে আছে এই ব্যাপারে, ভবিষ্যতে কোনো সরকারের পক্ষে, যে সরকারই হোক না কেন, কেউ বলেন ওই সরকার আসলে ভারত সব কিছু দখল করে ফেলবে, সেই করে ফেলবে। আমি কোনোভাবেই মনে করি না কোনো সরকারের পক্ষে, যদি সেই সরকার অ্যাটলিস্ট পরবর্তীতে একটা ফেয়ার নির্বাচন দিতে চায়। শেখ হাসিনার মতো ক্ষমতা দখল করলে ইজ এ ডিফারেন্ট ডিসকাশন। একটা নির্বাচন যদি সে দিতে চায়, সে শেখ হাসিনার মতো ভারতের তাবেদারি বা তার অর্ধেক তাবেদারিও করা সম্ভব না। র্যাদার ডক্টর ইউনূসের সরকার যে বেঞ্চমার্ক তৈরি করে গেছে। আজকের আলোচনার বিষয় শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যেতে ভারত কি যুদ্ধে যাবে? আলোচনায় যাব, তবে তার আগে একটি অনুরোধ, যদি এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভারতের ওপর বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত নেবার অধিকার পুরোপুরি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা বোধহয় বাংলাদেশের সবাই জেনে গেছেন। এটাও তারা জানেন ট্রাম্পের এই কথার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে যেসব গরম কথা বলে এসেছেন গত 6 মাস ধরে, সেই গরম ভাবটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। বাংলাদেশের বর্তমান সরকার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়া যে শুরু করেছে ভারতের দিকে, তার প্রমাণ স্বয়ং প্রধান উপদেষ্টার 3 দিন আগে দেয়া একটি সাক্ষাৎকারে স্পষ্ট বোঝা যায়। তার সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে দেখা গেছে। এই সম্পর্ক বর্তমানে কেমন, এই প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউনূস সম্পর্ক খারাপ হওয়ার কথাটাই জোর গলায় অস্বীকার করেছেন। তার উত্তর এরকম ছিল অনেকটা, আমরা বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকব। কারণ আমাদের অবস্থান, মানে ভারত বাংলাদেশ দু দেশের অবস্থান এমনই যে বন্ধু হয়ে না থেকে আমাদের উপায় নেই। সম্পর্কে টানাপোড়েন যদি কিছু ঘটে থাকে তার জন্য দায়ী মিডিয়ার অপপ্রচার, সেগুলো সত্যি নয়। আমরা বন্ধু দেশ, এই বলেছিলেন মোহাম্মদ ইউনূস। ইউনূসের কথা শুনলে
আমার মনে হয় ঘোড়াও হেসে ফেলবে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ স্বয়ং ইউনূস সাহেব গত আগস্টে ঢাকায় পা দিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভারতের 7 সিস্টার্স নিয়ে হুমকি দিয়ে যে লড়াই শুরু করেছিলেন, সেটা তার এবং তার চেলা চামুন্ডাদের সৌজন্যে এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশ সীমান্তে ভারত শুধু যে সৈন্য সমাবেশ করে থেমে গেছে তা নয়, ট্যাঙ্ক, মিসাইল, যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাস্ত্র তারা তৈরি করে রেখেছে। ইতিমধ্যে দুবার যুদ্ধের মহড়া পর্যন্ত করে ফেলেছে ভারতের সেনাবাহিনী এই পূর্ব রণাঙ্গনে শিলিগুড়ির কাছাকাছি। এই প্রেক্ষিতে বাংলাদেশের ইউনূস সরকার বন্ধুত্বের হাত বাড়িয়েছে। নিশ্চিতভাবেই এটা নতুন পরিস্থিতি একটা তৈরি করেছে এই বন্ধুত্বের হাত বাড়ানোটা। এমনও হতে পারে এটা ইউনূসের নতুন স্ট্র্যাটেজি, মনের পরিবর্তন নয়, ছলনার আশ্রয় নিচ্ছেন তিনি। শুধু ছলনা বলে জানলেও কিন্তু তাকে গুরুত্ব না দিয়ে উপায় থাকে না। খেয়াল করলে দেখবেন ইসলামী মৌলবাদী ও সন্ত্রাসবাদীরা কিছুদিন আগেও যেভাবে প্রকাশ্যে দাপাদাপি করেছে সারা বাংলাদেশ জুড়ে, যেভাবে ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছে, তারপর পাকিস্তানের প্রভাব যেমন বাড়ছিল লাফিয়ে লাফিয়ে, সেই লাফালাফিতেও হঠাৎ যেন লাগাম পড়ে গেছে। এমনকি সীমান্তে ভারতীয় সেনা এই 2-3 দিন আগে গুলি করে 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মেরে ফেলেছে। তারপরেও বাংলাদেশ আদৌ আগের মতো প্রতিবাদে ফেটে পড়েনি। এই নতুন লাইন কেন নিয়েছে বাংলাদেশ? কারণ ইউনূস এবং তার সমর্থক রাজনৈতিক শক্তি হিসেবে যারা আছেন বাংলাদেশে, তারা বুঝেছেন যুদ্ধ করে শুরু করে দিতে পারে ভারত, এমন কোনো পরিস্থিতি এখন তৈরি করা একদম ঠিক নয়। সেটা তাদের রাজনৈতিক যে জায়গায় তারা দাঁড়িয়ে আছে সেই অবস্থানকে শেষ করে ফেলতে পারে। অতএব পিছিয়ে আসা এবং গরম হাওয়াকে ঠান্ডা করার কৌশল নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল? যদি নিয়ে থাকে তাহলে কোন কোন কারণে সেই প্রস্তুতি নিচ্ছিল ভারত, এবং সেই কারণগুলি কি সেটা একটা দেখা যাক, এবং এটাও দেখা যাক বর্তমানে কি সেই কারণগুলি আর নেই। ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল মুখ্যত এই কারণগুলির জন্য। 1, বাংলাদেশ সরকারের সাংঘর্ষিক মনোভাবের উত্তর দিতে নিজেকে তৈরি করতে রাখার জন্যই প্রস্তুতি নিচ্ছিল। 2, সন্ত্রাসবাদকে লাগাতার প্রশ্রয় দিয়ে ভারতের সুস্থিতি নষ্ট করার যে চেষ্টা ইউনূসের মদতে চালাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো, তার জবাব দেওয়ার জন্য ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। 3, হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে সেই অত্যাচারকে চিরকালের জন্য বন্ধ করার একটা ব্যবস্থা তৈরি করাটাও ছিল উদ্দেশ্য। এবং 4 নম্বর তথা সবচেয়ে বড় কারণ কিন্তু এইটা, সেটা হচ্ছে ইউনূস সরকারকে হটিয়ে দিয়ে সেই জায়গায় বৈধ সরকারের প্রতিষ্ঠা করা। আর এখানেই উঠে আসে শেখ হাসিনার সরকারকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা। ইউনূস স্বেচ্ছায় বিদায় নিলে ভালো, নইলে বলপ্রয়োগ করতেও পিছুপা হবে না ভারত। এটাই ছিল ভারতের কিছুদিন আগে পর্যন্ত, এইটাই ছিল ভারতের লাইন অফ অ্যাকশন। তার কারণ
একটা তো পাকিস্তান প্রেমী সরকার, একটা মৌলবাদ ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকারকে ঘরের দুয়ারে থাকতে দিতে, ঘরের দুয়ারেও বলা যায় অথবা পেটের মধ্যে রাখতে, কারণ এই যে বাংলাদেশ সেটা হচ্ছে ভারতের পেটের মধ্যে রয়েছে, চার তিন দিকে হচ্ছে ভারত। তো এইভাবে পেটের মধ্যে এই রকম একটা সরকারকে রাখতে দিতে কখনোই চাইবে না ভারত, এটা জানা কথা। এই প্রসঙ্গে স্বভাবতই উঠে আসে 1971-এর কথা। ভারত সেবার যুদ্ধে নেমেছিল কেন নেমেছিল 71-এর যুদ্ধে ভারত? পশ্চিম রণাঙ্গনে পাকিস্তানি বিমান বাহিনী 8 জায়গায় পরপর আক্রমণ করে, একসাথে আক্রমণ করেন ভারতকে। ভারত তার পর নামে প্রত্যক্ষ যুদ্ধে, কিন্তু শুধু পশ্চিম রণাঙ্গনে যুদ্ধকে সীমিত না রেখে ভারত কেন পূর্ব রণাঙ্গনে বা পূর্ব পাকিস্তানের লড়াইকে টেনে এনেছিল? কেন এনেছিল? সে কি শুধুই শেখ মুজিবের মুক্তিবাহিনীকে যুদ্ধে বিজয় দিতে? ডিসেম্বরে প্রত্যক্ষ লড়াইয়ে নামার আগে প্রায় 8 মাস ধরে অস্ত্রশস্ত্র, ট্রেনিং ইত্যাদি দিয়ে মুক্তিবাহিনীকে যে লড়াইয়ের ময়দানে রেখেছিল ভারত, সেটা কি শুধু মুক্তিযুদ্ধকে সফল করার জন্য? ভারতের নিজের স্বার্থও তো ছিল সেখানে। সে স্বার্থ ছিল কি? ছিল পাকিস্তানকে টুকরো করা এবং টুকরো করে দুর্বল করে দেয়া, যাতে দেশের পূর্ব সীমান্তে একটা বন্ধু সরকার থাকে। নিশ্চয় এটাই একমাত্র কারণ ছিল না, তবে এটা যে একটা কারণ ছিল সেটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হয়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে পরিষ্কার বোঝা যায় এই 2025 সালেও ভারতের সামনে এই দুটো কারণই আছে। ইউনূসের পাকিস্তানি সরকারকে হটিয়ে দেয়া এবং পরীক্ষিত বন্ধু হিসেবে শেখ হাসিনার সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করা। যুদ্ধ বাঁধাতে গেলে একটা অছিলার দরকার পড়ে। 71-এ পাকিস্তানের বিমান হানা সেই অছিলার কাজটা মিটিয়েছিল। পাকিস্তান বোকামি করেছিল পশ্চিম রণাঙ্গনে বিমান হানা করে দিয়ে। এবার যদি তেমন কিছু না আসে, তাহলে ভারত ঝাঁপাবে যুদ্ধে, সেটা কোন কারণ দেখিয়ে? সেটা বুঝেই ইউনূস ব্যাকফুটে গিয়েছেন, ভারতের হাতে কোনো সুযোগ তুলে দিতে চান না বলে। বন্ধুত্বের অলিভ ব্রাঞ্চ বাড়িয়ে দিয়েছেন ভারতের দিকে। সুতরাং যুদ্ধ যদি বাধায় ভারত, বিশ্বে ভারতের প্রতিষ্ঠা কিন্তু বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে পড়বে। বাকি থাকে শেখ হাসিনার পুনর্বাসনের প্রশ্ন। দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে তার পুনর্বাসন খুব আন্তরিকভাবে চায় ভারতের মোদী সরকার। যে সরকারই থাকুক না ভারতে, সেই সরকারই চাইতো এইটা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে, তার পাশে দাঁড়িয়ে তাকে বিচারের জন্য ফেরত চেয়ে বাংলাদেশের অজস্র দাবিকে দৃঢ়ভাবে উপেক্ষা করে ভারত বুঝিয়ে দিয়েছে শেখ হাসিনা ভারতের বন্ধু এবং বন্ধুর পাশে থাকার অঙ্গীকার নিয়েছে ভারত এবং সেই অঙ্গীকার মতোই চলবে। কিন্তু এজন্য কত দূর যেতে প্রস্তুত ভারত? আলাপ আলোচনা ও কূটনৈতিক চাপ দিয়ে যদি ইউনূসকে দ্রুত নির্বাচনের ব্যবস্থায় রাজি করানোর চেষ্টা করা যায়, তাহলে কি যুদ্ধের দিকে যাবে? বলা বাহুল্য যাবে না। আর এই ব্যবস্থায় রাজি করানোর চেষ্টা ইউনূসকে অনেক আগেই কিন্তু শুরু করে দিয়েছে ভারত। এবং ভারতের
যে সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দৌত্য করার ফলে পশ্চিমা বিশ্ব পর্যন্ত ইউনূসের ওপরে চাপ দিচ্ছে যাতে দ্রুত নির্বাচন এবং নিষ্পক্ষ ও সবাইকে নিয়ে নির্বাচনের দাবি, মানে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, সেটা যাতে করে সেই দাবি ইউনূসের ওপরে প্রচণ্ডভাবে পড়ছে। আপনারা জানেন যে ঢাকাস্থিত ঢাকাস্থিত আমেরিকা সার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন আজ থেকে অন্তত 15 দিন আগে ইউনূসের সাথে দেখা করে এই একই দাবি করেছেন, ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, এবং ওয়াকার সাহেবের সঙ্গে, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তার সঙ্গে দেখা করেও এই একই দাবি করেছেন, ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন করতে হবে। ইনক্লুসিভ মানেই হচ্ছে আওয়ামী লীগকে বাদ দেওয়ার কথা যারা বলছে তাদের বাড়া ভাতে চাই, সেটি হবে না। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। এবং আগে বলেছিলেন যে সব সংশোধন করে, ইউনূস সাহেব আগে বলেছিলেন কি সব সংশোধন করে একেবারে সব কিছু ঘষে মেজে দেশকে ঝকঝকে করে ভোট করতে গিয়ে তার লাগবে মোটামুটি 6 বছর লাগবে, অর্থাৎ 6 বছর তাকে শাসন করবার সুযোগ দিতে হবে। এখন তিনি কি বলছেন, ওই সংশোধনের কথাটা এখন আর গুরুত্বপূর্ণ নয়। তিনি এখন বলছেন মোট ভোট যে দেশে হবে সেটা আগামী ডিসেম্বরের মধ্যে হবে। চাপ দিয়ে ইউনূসকে পদত্যাগ করি, কিন্তু ভোটটা হবে কার অধীনে? কোন সরকার ক্ষমতায় থেকে ভোটটা করবে? ইউনূস সরকার ক্ষমতায় থেকে ভোট করলে তো সেই একই প্রশ্ন আসবে। সে যা দেখা যাচ্ছে এখন ইউনূস সরকারের চেলাচামুন্ডাদের, তাতে তারা তো গায়ের জোরে ভোট করবে এবং সে ভোটটা হবে রিগিং ভোট হবে, রিগড ইলেকশন হবে। সুতরাং তাকে রেখে ভোট করা চলবে না, এই দাবিটা এখন তুলবে ভারত, এবং সে দাবি অলরেডি বলে দিয়েছে ইউনূসকে আপনি বিদায় নিন। চাপ দিয়ে তাকে পদত্যাগ করিয়ে একটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা যাতে করা যায় সেই চাপ দেবে এবং দিচ্ছে ভারত, এবং ইউনূসকে সেই চাপের কাছে নতি স্বীকার করতেও বাধ্য করবে ভারত, সমস্ত বহির্বিশ্বকে সঙ্গে নিয়ে। ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের সমস্ত দেশ যারা শেখ হাসিনার সময় ওই সেনাবাহিনীর কাছে দাবি করেছিল যে গুলি না চালাবার কথা সাধারণ মানুষের, সেই ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত দূতাবাস বাংলাদেশে আছে তারা এই কাণ্ডটি করেছিল। এখন তারাই আবার বাইডেন নেই, ট্রাম্পের সাথে তাদের সম্পর্ক খারাপ, ভারতের কাছে ছুটে এসেছেন ইউরোপীয় কমিশনের চেয়ারপারসন মহিলা, তিনি উর্সুলা, তিনি এসছেন। সুতরাং ভারত এখন যুদ্ধর দরকার নেই। ইউনূস মার্চের মধ্যে পদত্যাগ না করলে ভারত শক্তি প্রয়োগ করে ইউনূস সরকারের পতন ঘটাবে, অথবা অর্থাৎ যুদ্ধ ঘোষণা করবে। এই সম্ভাবনা এখন অনেকটাই চলে গেছে এই মুহূর্তে। বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতির এত দ্রুত পরিবর্তন ঘটছে যে কোনো সিদ্ধান্তই আর অপরিবর্তিত থাকছে না, সিদ্ধান্ত পাল্টে যাচ্ছে। কাল বলেছিল যুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়তে পারে ভারত, আজ নাও পড়তে পারে। আজকে সেটা পড়ার প্রয়োজন হচ্ছে না, সুতরাং যুদ্ধের প্রয়োজন না হলে কেন যুদ্ধে যাবে? সুতরাং ভারত, একটা কথাই বলা যায়, ভারতের মোদী সরকার এবং ভারত সরকার শেখ হাসিনার পাশে আছেন, এবং পাশে থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতে আইনগতভাবে বৈধ পথে যত কিছু করা যায় সেই কাজটা ভারত সরকার করবে। তাহলে এই জায়গাতেই আসে শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর,
ভারত। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে, ডক্টর ইউনূস সরকারকে নিয়ে, এই সমস্ত ভিডিও দেখার পরে এবং এই সমস্ত আলোচনা শোনার পরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অনেকেই বলতে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে গ্রেপ্তার হয়েছেন ডক্টর ইউনূস সরকার। এটা আসলে এখনও গ্রেপ্তার হয়নি, এটা একটা ভুয়া এবং ফেক। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না, সম্পূর্ণ নিউজ দেখবেন, তখনই আপনি কিন্তু সঠিক তথ্যই জানতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।